নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ 8ই ফেব্রুয়ারি 2024, বৃহস্পতিবার। আমাদের আজকের আলোচক ডক্টর মোহাম্মদ আশরাফুল হক স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় একটি মেডিসিন, স্ট্যাফিসেগ্রিয়া। স্যারকে অনুরোধ করব, স্যার আজকে আলোচনা শুরু করুন। আজকে আমাদের আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন, স্ট্যাফিসেগ্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ঔষধ। আজকে আমাদের সাথে যে সমস্ত শিক্ষার্থী কিংবা চিকিৎসক বন্ধু সংযুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন। স্ট্যাফিসেগ্রিয়ার কিনোড বা মূল চিত্র বৈশিষ্ট্য যাই বলি, অত্যন্ত রাগ এবং অত্যন্ত যৌন চাহিদা, এই দুটো যেন স্ট্যাফিসেগ্রিয়ার মানিক জোড় লক্ষণ। কোনো মানুষের মধ্যে যদি অত্যন্ত রাগ এবং অত্যন্ত যৌন চাহিদা এই দুটো লক্ষণ একসাথে পাওয়া যায়, তাহলে যে কটা ওষুধকে আমরা ভাবতে পারি তার মধ্যে সবার আগে স্ট্যাফিসেগ্রিয়াকে ভাবা উচিত। একজন মনীষী বলছেন এই দুটো লক্ষণ স্ট্যাফিসেগ্রিয়ার ঠিক মানিক জোড়। সাথে আরো কিছু কথা আছে যা থাকলে আমরা নিশ্চিতভাবে স্ট্যাফিসেগ্রিয়া নির্বাচন করতে পারি। প্রথমে আমরা এর ধাতুগত বৈশিষ্ট্য দেখে আসব। প্রথমে যেটা আমরা দেখব সেটা হলো রোগীর আকৃতি বা অ্যাপিয়ারেন্স। রোগী আমাদের সামনে যখন আসে বা আমরা রোগীর সামনে যাই, তখন মাথা থেকে পা অবধি আমরা একটু তাকিয়ে দেখি কোন ওষুধের চিত্র রোগীর মধ্যে। জিজ্ঞাসাবাদে তো যা পাবো সেটার উপরে নিশ্চিত হয়ে আমরা নির্বাচন করব ওষুধ, কিন্তু চেহারার দিকে তাকিয়ে অনেক সময় কিছু কিছু ওষুধের কিন্তু স্পষ্ট চিত্র পাওয়া যায় বা একটা ধারণা পাওয়া যায়। কনফার্ম হওয়ার জন্য আমাদের কেস টেকিং তো আছে। তাহলে আকৃতিটা এদের কেমন? সাধারণত বালক বালিকা যারা, তাদের শরীর একটু জীর্ণ শীর্ণ অসুস্থ টাইপের, পেটটা একটু মোটা বা বড় আর কি। আর সাধারণত যুবক যুবতী যারা, তারা একটু দুর্বল প্রকৃতির হয়। কেন হয় সেটা আলোচনায় আমরা পেয়ে যাব। চেহারার মধ্যে লজ্জা ভাব বা একটা অপরাধীর মতো ভাব, মানুষ অপরাধ করলে, চুরি করলে যেমন একটা লজ্জা লজ্জা ভাব, বিব্রত বোধ করে, ঠিক এইরকম। এদের গায়ের রং কালো, চোখের পাতায় কালো দাগ, কারো মুখমণ্ডল ফর্সা কিন্তু চোখে মুখে কোনো উজ্জ্বলতা থাকে না। নাকটা একটু দেখতে লম্বা, ত্বক অসুস্থ, প্রচুর আঁচিল পাওয়া যায় এদের শরীরে। আর মুখমণ্ডলে ত্বক কেমন জানি একটু বৃদ্ধ মানুষের মতো কুচকানো কুচকানো। এই যে আমরা বললাম যুবক যুবতীরা একটু দুর্বল প্রকৃতি, চেহারার মধ্যে একটা লজ্জা ভাব, অপরাধীর মতো একটা বিব্রত ভাব, চোখের পাতায় কালো দাগ, মুখমণ্ডল ফর্সা কিন্তু চোখে মুখে উজ্জ্বলতা থাকে না। এর পিছনে কারণ হচ্ছে এরা অত্যাধিক এদের যৌন চাহিদাটা এরা যে কোনো ভাবে পূরণ করে, সেটা হস্তমৈথুন বা অন্য কোনো উপায়। যে কারণে এদের শরীর ভেঙে পড়ে, শরীর দুর্বল হয়ে যায়, চেহারায় লাবণ্য থাকে না। আর এই যে অপরাধ তারা করে, যে কারণে তার চেহারা দেখতে খারাপ দেখায়, যে কারণে কারো সামনে গেলে তারা এটা বিব্রত বোধ করে, তার চেহারা নিয়ে তার মনের মধ্যে একটা রেখাপাত করে, যে কারণে কারো সামনে গেলে কেমন যেন একটা লজ্জা লজ্জা ভাব থাকে। এই গেল এদের আকৃতি। এখন আমরা আসি এদের টেম্পারামেন্ট বা প্রকৃতিটা কি। এরা একটু নার্ভাস টাইপের, বিষণ্ণ এবং মন মরা, মানে মন যেন বিষণ্ণ হয়ে থাকে, মন যেন মরা ভাব, আর নার্ভাস টাইপের, এই হচ্ছে এদের প্রকৃতি। আর কাতরতা, এরা সেকেন্ড গ্রেডের শীত কাতর। আর এদের মায়াজম যদি আমরা খেয়াল করি, তাহলে এরা সেকেন্ড গ্রেডের শরিক, সেকেন্ড গ্রেডের সিফলিটিক এবং ফার্স্ট গ্রেডের লিডিং পজিশনে আছে সাইকোটিক, অর্থাৎ মাতাব্বর অবস্থা। সেই সাথে আমরা যারা আর একটা মায়াজমে বিশ্বাস করি, টিউবারকুলার মায়াজম সেকেন্ড গ্রেড, অনেকে এটা মানতে চান না, যাই হোক এটা যার যার বিষয়। এদের প্রবণতা বা ডায়াথেসিস কি? স্ক্রোফ্লাস থার্ড স্টেজ এবং ক্যান্সার প্রবণতা। তাহলে স্ক্রোফ্লাস আর ক্যান্সার প্রবণতা, এই গেল আমাদের আকৃতি, প্রকৃতি, কাতরতা, মায়াজম এবং ডায়াথেসিস।
অসুস্থ কেন হয়, অসুস্থ হওয়ার পিছনে কারণ কি কি কারণে এরা অসুস্থ হয়, কিছু কারণ আমরা আলোচনা করতে পারি। এরা যদি কোনো কারণে অপমানিত হয় কারো কাছ থেকে, কোনো কারণে যদি রাগ হয়, কারো উপর ঘৃণা মিশ্রিত রাগ যদি হয় যে কারণে মনে কষ্ট থাকে, মানে ঘৃণা মিশ্রিত রাগের সাথে মনের কষ্ট, কারো উপর অসন্তুষ্টি, মনোকষ্ট, কষ্ট চেপে রাখা, হিংসা, বিরক্তি, হস্তমৈথুন, অতিরিক্ত যৌনক্রিয়া, শরীরের মূল্যবান তরল পদার্থ যে কোনো ভাবে ক্ষয় হয়ে যাওয়া, ধূমপান, যান্ত্রিক আঘাত, ধারালো অস্ত্রে অল্প স্থান কেটে যাওয়া, অপারেশনের পরে কাটা ছেঁড়ার জায়গা ক্ষত সৃষ্টি হয়, ইনফেকশন হয়, ইত্যাদি ইত্যাদি। তো এই ইত্যাদি ইত্যাদি কারণে এরা অসুস্থ হয় বা হতে পারে। এখন আসি একটা শব্দ দিয়ে, যেভাবে আমি একটা ওষুধকে চিত্রিত করার চেষ্টা করি, সেই শব্দ দিয়ে আজকে স্ট্যাফিলোকোকাসকেও চিত্রিত করার চেষ্টা করব। অত্যন্ত একটা শব্দ, অত্যন্ত, এই অত্যন্ত শব্দ দিয়েই স্ট্যাফিলোকোকাসকে আমরা স্ট্যাফিলোকোকাসের চিত্র আঁকার চেষ্টা করব। এরা অত্যন্ত ভদ্র ও মার্জিত আচরণ। অধিকাংশ ওষুধের মধ্যে কিন্তু দ্বৈত চিত্র, দুরকম চিত্র পাওয়া যায়। এই খানিক আগে বললাম খুব রাগ, এখন বলছি খুব ভদ্র মার্জিত। এরা ভদ্র মার্জিত, চাপা স্বভাবে, তবে রাগ ভিতরে প্রচুর। রাগটা তারা চেপে রাখে, প্রকাশ করে না, ঝগড়া করে না, গন্ডগোলে যায় না, আত্মসম্মানের ভয়, মান সম্মানের ভয়। তো রাগ আছে বটে, তবে এরা সমাজে সংসারে অধিকাংশ ক্ষেত্রে ভদ্রতা এবং সৌজন্যতা বজায় রাখে, যে কারণে বলা হচ্ছে অত্যন্ত ভদ্র, অত্যন্ত মার্জিত আচরণ। অত্যন্ত যৌন ক্রিয়ার ফলে অত্যন্ত নার্ভাস, দুর্বলতা এবং স্মরণ শক্তির দুর্বলতা দেখা দেয়। তাহলে অত্যন্ত যৌন ক্রিয়ার ফলে, হস্তমৈথুন হোক বা অন্য কোনো উপায় হোক, অত্যন্ত যৌন ক্রিয়ার ফলে এরা একসময় শরীর দুর্বল হয়ে পড়ে, স্মরণ শক্তি দুর্বল হয়ে পড়ে এবং এরা নার্ভাস হয়ে পড়ে। যৌন চাহিদা অত্যন্ত বেশি, ফলে দিন রাত তারা ওই একটা চিন্তায় মগ্ন থাকে, কেমন করে তার যৌন চাহিদাটা সে পূরণ করবে, যেটি আমরা মেডোরি নামের মধ্যেও পাই। অত্যন্ত আবেগপ্রবণ, অত্যন্ত বিরক্তি সহ ঘৃণা মিশ্রিত রাগের কারণে নানা ধরনের রোগ হতে পারে। তার মধ্যে ইতিপূর্বে দু তিনটার কথা বললাম, যে নার্ভাস, দুর্বলতা, স্মরণ শক্তির দুর্বলতা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও যে কোনো ধরনের বা নানা প্রকারের অসুস্থতা দেখা দিতে পারে। সামান্য কথায় বা সামান্য ব্যাপারে অত্যন্ত অপমান বোধ করে অথবা রাগ হয়। কেউ সামান্য কটু কথা বলেছে, সামান্য অপমান করেছে বা তিরস্কার করেছে, যে কারণে সে ভীষণ অপমান বোধ করে, অত্যন্ত অপমান বোধ করে। এরা অত্যন্ত চাপা স্বভাবের কারণে, কেউ অন্যায় কথা যদি তাকে বলে, কেউ তার সাথে অন্যায় করে, কেউ অপমান করে, কেউ তিরস্কার করে, তাহলে তার সাথে প্রতিবাদ না করে, তর্ক না করে, অর্থাৎ প্রতিবাদ তর্ক সে করতে পারে না, ফলে মনে মনে অত্যন্ত কষ্ট পেতে থাকে এবং শেষে অসুস্থ হয়ে পড়ে। তার একটাই কথা, আমাকে যে অপমান করলো, আমি কেন জবাব দিলাম না, আমার তো জবাব দেওয়া উচিত ছিল। এই জবাব দিতে না পারার বেদনায় সে অসুস্থ হয়ে পড়ে। জবাব দেওয়া উচিত ছিল, কিন্তু জবাব তারা দেয় না। না দিতে পারে আত্মসম্মানের ভয়, সামাজিক মর্যাদার ভয়, এরা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। অত্যন্ত রাগ, অত্যন্ত যৌন চাহিদায়, যেন এই দুটি লক্ষণ এই ওষুধের মানিক জোড় লক্ষণ, যেটি একটু আগে বলছিলাম। জীবনের প্রথম সহবাসের পর প্রস্রাবে অত্যন্ত জ্বালা, বিশেষ করে বিয়ে করেছে নতুন নবদম্পতি, এই নবদম্পতিরা সাধারণত একটু বেশি মেলামেশা করে, যৌন অপব্যবহার হয়, বা যাই হোক, এক কথায় নববিবাহিত মানুষ বা প্রথম যৌন মিলন যাদের ঘটে, তাদের সাধারণত প্রস্রাবে প্রচুর, মানে সহবাসের পর প্রস্রাবে অত্যন্ত জ্বালা ব্যথা করে। কখনো যদি নবদম্পতি এসে বলে যে আমি কালকে বিয়ে করছি, পরশু বিয়ে করছি, তো মেলামেশার পরের থেকে এখন প্রস্রাবে গেলে আমার ভীষণ জ্বালা ব্যথা করে, আগে তো কখনো এরকম ছিল না, এটি স্ট্যাফিলোকোকাসের একটি অসাধারণ লক্ষণ। এদের দাঁত নষ্ট হওয়া এবং কালো হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি, চোখের পাতায় অত্যন্ত ঘন ঘন আঞ্জনি হওয়ার প্রবণতা, এবং এই আঞ্জনির স্থানটা শক্ত হয়ে যায়। অত্যন্ত হস্তমৈথুন, অত্যন্ত যৌন ক্রিয়ার ফলে মানসিক সমস্যা, আর তামাক খাওয়ার আকাঙ্ক্ষাটা অত্যন্ত। আমাদের দেশে এক সময় তামাক মানুষ প্রচুর খেত, উৎপাদন হতো, এখন আমাদের দেশে তামাক আর হয় না। বিড়ি সিগারেটের জন্য কিছু কোম্পানি অল্প করে, ইন্ডিয়ায় বোধহয় এই চাষটা প্রচুর আছে। এই তামাক খাওয়ার প্রবণতা অত্যন্ত, যদিও তামাক খেলে তার রোগ সম্ভবত বাড়ে। এই যে
কতগুলো জায়গায় আমরা অত্যন্ত লক্ষ্য করলাম, যদি আপনারা সময় দেন আমি আবার একটু রিপিট করি। অত্যন্ত ভদ্র এবং মার্জিত আচরণ, অত্যন্ত যৌন ক্রিয়ার ফলে অত্যন্ত নার্ভাস, দুর্বলতা, স্মরণ শক্তির অভাব সহ নানাবিধ অসুখ, যৌন চাহিদা অত্যন্ত বেশি, ফলে দিনরাত তার মাথায় খালি যৌন চিন্তা কেমনি এটা পূরণ করবে, অত্যন্ত আবেগপ্রবণ, অত্যন্ত বিরক্তি সহ ঘৃণা মিশ্রিত রাগের কারণে নানা ধরনের রোগ, সামান্য কথায় বা সামান্য ব্যাপারে অত্যন্ত অপমান বোধ হয়, রাগ হয়, অত্যন্ত চাপা স্বভাবের কারণে কেউ অন্যায় অপমান তিরস্কার করলে প্রতিবাদ তর্ক করতে না পেরে মনে মনে ভাবতে থাকে আমার প্রতিবাদ করা উচিত ছিল, এই প্রতিবাদ করতে না পেরে মনে কষ্ট পেতে থাকে, শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। আর অত্যন্ত রাগ আর অত্যন্ত যৌন চাহিদা এই ওষুধের মানিকজোড় লক্ষণ। জীবনের প্রথম সহবাসের পরে অত্যন্ত প্রস্রাবে জ্বালা পোড়া, দাঁত নষ্ট হওয়া এবং কালো হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি, চোখের পাতায় খুব ঘন ঘন আঞ্জনি হয় এবং আঞ্জনির স্থানটা শক্ত হয়ে থাকে। এক এক অঞ্চলে এক এক কথা বলে, আমাদের অঞ্চলে এটাকে বলে আঞ্জনি, অন্য অঞ্চলে হয়তো অন্য কিছু বলে। আর তামাক খাওয়ার আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি। তাহলে এই গেল অত্যন্ত শব্দ দিয়ে স্ট্যাফিসিগ্রের বিশেষ বিশেষ লক্ষণগুলো, যে লক্ষণগুলো স্ট্যাফিসিগ্রে নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন রোগীর মধ্যে আপনি সব কটা পেতে পারেন, অর্ধেক পেতে পারেন, 3টা 4টা পেতে পারেন, এটি একটা পেশেন্টের মধ্যে সবই পাওয়া যাবে এমন না। তো যাই হোক, এই লক্ষণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আমরা একাধিক পাই এবং ভালো করে ওষুধটাকে বুঝতে পারি, তাহলে ওষুধ নির্বাচনে আমাদের তেমন অসুবিধা হওয়ার কথা নয়। আসি মানসিক লক্ষণে। স্ট্যাফিসিগ্রিয়ার বেশিরভাগ মানুষ হচ্ছে ভদ্র, শান্ত, ভীতু, গম্ভীর, মার্জিত ব্যবহার এবং প্রায় বিনয়ী হয়। তাহলে অধিকাংশ বলছি এ কারণেই যে কিছু মানুষ আছে যারা একটু বদরাগী, হয়তো তার রাগ বা তার আচরণ প্রকাশ করতে পারে বা করে। এভারেজটা যেটা বেশি সেটাকে আমরা সবসময় বেশি কাউন্ট করার চেষ্টা করি। খুব অভিমানী, সহজেই মনে কষ্ট পায়, এতটাই লাজুক ও সংযত যে কেউ খারাপ আচরণ করলে খুব কষ্ট পায়, কিন্তু সম্মান নষ্ট হবে, কেউ বিরূপ মন্তব্য করবে, এই ভেবে পরিবার, আত্মীয় স্বজন, কর্মক্ষেত্র, সমাজ কোথাও জবাব না দিয়ে, রাগ, প্রতিবাদ, বিদ্রোহ, খারাপ আচরণ না করে, অনেক অন্যায় বা কষ্ট সহ্য করে, কষ্ট অপমানের কথা আপনজনের নিকট বলে না, যে কারণে কাছের লোকেরা তাকে বলে ভীতু। কতকে অপমান করলো তুই কিছু বললি না, কতকে তিরস্কার করলো তুই কিছু বললি না, কতকে একটা থাপ্পড় দিল তুই জবাব দিলি না। সে আত্মসম্মানের ভয়ে জবাব দেয় না, কিন্তু কাছের লোকেরা ভাবে ও ভীতু। সেভাবে খারাপ আচরণ করলে মানুষের কাছে ছোট হয়ে যাব, ফলে ভালো আচরণ দিয়ে সম্মান অর্জনের চেষ্টা করে, সমাজে মহৎ এবং উঁচু হয়ে বাঁচতে চায়। এদের মধ্যে একটা আভিজাত্য আছে, মর্যাদা বজায় রাখার চেষ্টা আছে, এবং এরা মর্যাদা বজায় রাখার জন্য বাধ্য হয়ে আপনজনের অপছন্দের কাজ করতে হলেও করে। যে কাজটা সে পছন্দ করে না, তার আভিজাত্য এবং মর্যাদা বজায় রাখার জন্য প্রয়োজনে সেটা করবে, কিন্তু সে তার মর্যাদা এবং আভিজাত্যকে ক্ষুণ্ণ করবে না, খাটো করবে না, ছোট করবে না, নষ্ট করবে না। বন্ধু বান্ধবের সামান্য কথায় অত্যন্ত অপমান বোধ করে, যে কারণে স্ট্যাফিসিগ্রিয়ার ফ্রেন্ড সার্কেল খুব আতঙ্কে থাকে যে বেটাকে কিছু বললেই তো মাইন্ড করে, বেটিকে কিছু বললেই মাইন্ড করে, আর কিছু বলাই তো বিপদ। অপমান বোধ করে যা অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী হয়। অপমান করলে এটি সে যেমন অ্যাসিডন্যাটিকের মানুষেরা কারো উপর রাগ হলে দীর্ঘদিন রাগ পুষে রাখে, আর একে যদি কেউ অপমান করে তাহলে তার এই অপমান বোধটা দীর্ঘদিন মনের মধ্যে থাকে এবং সেটা খুব গভীরে থাকে। ফলে অনেকের সাথে এদের সম্পর্ক অনেক সময় ঠিক থাকে না। আপনাকে কিছু বলছে না, ঝগড়া করে আপনার প্রতিশোধ নিচ্ছে না, কিন্তু আপনাকে সে মনের কষ্টে এড়িয়ে চলছে, যে কারণে দেখা যায় অনেক সময় সম্পর্কটা নষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় পর্যন্ত কষ্টের এবং অপমানের কথা ঘুরে ঘুরে মনে আসে, ঠিক যেন নেট্টাম মিউর। এই জায়গায় নেট্টাম মিউরের মানুষের কাছে যদি আপনি একবার অপমান করেন, তাহলে সারাদিন সেটা সে ভুলতে পারবে না, বা 2-1 দিন সে ভুলতে পারবে না, সে বারবার ভাবতে থাকবে এটা কেন হলো, এটা কেন করলো। এইরকম আমি মানসিক লক্ষণটা অনেকে, আমি জানি না আমাদের শ্রোতা বন্ধুরা কেউ বিরক্ত হন কিনা, মানসিক লক্ষণ ম্যাক্সিমাম বইয়ে কিন্তু পর্যাপ্ত পাওয়া যায় না, অল্প অল্প পাওয়া যায়। আমি অনেক বই পুস্তক ঘেটে মানসিক লক্ষণটা এক জায়গায় করি, কি জন্য? একটা ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ নির্বাচনের মানে গ্রাউন্ডটাই হচ্ছে মানসিক লক্ষণ। এই মানসিক লক্ষণের উপর দাঁড়িয়েই কিন্তু একটা ওষুধকে নির্বাচন করা বেশি সহজ হয়। আর মানসিক লক্ষণ যে যত ভালো বুঝবে, সে ডাক্তার ওষুধ নির্বাচনে তত দক্ষ হবে। যে কারণে আমি মানসিক লক্ষণটা ঠিক উপন্যাসের মতো সাজিয়ে গুছিয়ে রাখি, ধারাবাহিকভাবে সেটাকে বলার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে মানসিক লক্ষণকে ভালো করে বুঝতে পারলে একটা ওষুধকে বোঝা হয়ে যায় 80%। তো যাই হোক,
সে বলে শেষ কবে রাগ হয়েছি মনে পড়ে না। এরা রাগ দেখায় না ওইভাবে, কষ্ট হয়েছে, অপমান হয়েছে, ব্যাস মনে রেখে দিয়েছে। প্রতিক্রিয়া দেখানো এটি খুব কম, যে কারণে অনেক সময় বলে আমি যে কবে রাগ দেখিয়েছি, কবে যে প্রতিবাদ করেছি, কবে যে ঝগড়া করেছি আমার মনেই পড়ে না। অর্থাৎ এদেরকে দেখবেন দীর্ঘদিন পরে হয়তো একদিন রাগ করেছে, প্রতিক্রিয়া দেখিয়েছে। ঠিক আছে, আসি মানুষের কাছ থেকে সম্মানজনক আচরণ এরা আশা করে। এদের মধ্যে গাম্ভীর্য ভাব থাকলেও কথা আচরণ খুব মিষ্টি এবং মার্জিত। একটু গাম্ভীর্য বজায় রেখে চলে, কিন্তু এদের কথা অত্যন্ত মিষ্টি, আচরণ অত্যন্ত মার্জিত। কর্কশতা, অহংকার বা তেজ এদের মধ্যে পাবেন না বেশিরভাগ মানুষের মধ্যে। সহজে এরা বন্ধুত্ব করতে পারে। ডাক্তার হ্যানেমান বলেন যে সব সময় এদের মেজাজ খুশি থাকে, এরা প্রচুর কথা বলে। দেখেন এখানে কিন্তু একটা কন্ট্রাডিক্ট কথা এসে গেছে। অধিকাংশ পণ্ডিত বলছে এরা একটু গম্ভীর, কিন্তু ডাক্তার হ্যানেমান বলছেন এরা সবসময় মেজাজ খুব খুশি থাকে, প্রচুর কথা বলে এবং এরা সামাজিক জীবনকে দারুণভাবে উপভোগ করে। এমন কিছু করে না যাতে কেউ দুঃখ পায়। এরা আর 5 জন মানুষের চেয়ে উৎকৃষ্ট, ভালো কিছু করার চেষ্টা করে, অত্যন্ত নিখুঁত ভাবে কাজ করে। তার সম্মান মর্যাদা নষ্ট হওয়ার মতো কোনো কাজ কেউ করলে মনে ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কিন্তু সে তা প্রকাশ করে না। এটি বলছেন ডাক্তার কেন্ট। চোখে মুখে একটা লাজুক ভাব, লজ্জা ভাব। অন্যের চোখে চোখ রেখে কথা বলতে ভীষণ লজ্জা হয়। কারোর সাথে কথা বললে সে মাথাটা নিচু করে কথা বলে। এই জন্য শিক্ষক বলে এই ছাত্র আমার সবচেয়ে ভদ্র, বাবা বলে আমার এই সন্তানটা সবচেয়ে ভদ্র, স্বামী বলে আমার বউ এত ভদ্র, আমার চোখে চোখ রেখে কথা বলে না। এক কথায় এই দিক দিয়ে সমাজের মানুষ তাদেরকে অত্যন্ত ভদ্র মানুষ হিসেবে জানে, যে কখনো সে সিনিয়রের চোখে চোখ রেখে কথা বলে না। সাধারণত কারো চোখে চোখ রেখে কথা বলা এইটি সে এড়িয়ে চলে, একটু নম্রভাবে মাথাটা নিচু করেই কথা বলে, সম্মান বজায় রেখে কথা বলে। কারো উপর এরা মাতাব্বরি করে না। বড়দের বা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে এরা থাকতে পছন্দ করে। এরা নত হয়ে চলে, নিজের প্রতি এদের আস্থা খুব কম। এতগুলার পিছনে কারণে এক জায়গায় এসে ফাঁস হলো, এদের নিজের প্রতি আস্থা কম, যে কারণে এরা দুর্বল হয়ে নত হয়ে চলে। নিজের যোগ্যতায় কিছু করতে পারে না, উদাসীনতা, হতাশাগ্রস্ত, বিরক্তি ভাব, সবসময় মনে দুঃখ, ভারাক্রান্ত, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মগ্ন, অমঙ্গল চিন্তায় মন ভেঙে পড়ে। শারীরিক মানসিক কোনো পরিশ্রম তারা করতে পারে না, মনে জোর থাকে না, কি করবে বুঝতে পারে না। স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে এমন ভয় তার মনের মধ্যে কাজ করে। তবে এদের একটা দারুণ দিক আছে, এরা রোমান্টিক সম্পর্ক পছন্দ করে। একটু আনন্দ, একটু ফুর্তি, একটু মজা মাস্তি, এটি তারা পছন্দ করে। চাপা স্বভাবের কারণে কারো কাছে সে প্রয়োজনের কথা বা ন্যায্য কথাটা বলতে পারে না। কারো কাছে কিছু প্রকাশ করতে খুব লজ্জা পায়। এই যে কারো কাছে কিছু প্রকাশ করতে লজ্জা পায়, এই ক্ষেত্রে আমরা ব্যারেটা কার্ব, কার্সিনোসিন, লাইকোপোডিয়াম, পালসিটিলা, স্টাফিসেরিয়াকে ফার্স্ট গ্রেডে পাই, সেকেন্ড গ্রেডে পাই ক্যালকেরিয়া কার্ব, ইগনিশিয়ান, একটা মিওসাইলিসা ইত্যাদি। কাউকে পছন্দ করলেও সে লজ্জায় বলতে পারে না আমি তোমাকে ভালোবাসি। নিজের কথা বলার ব্যাপারে ওরা অত্যন্ত সতর্ক, মুখ খুলতে চায় না। ডাক্তারের কাছে এসে অত্যন্ত অল্প তথ্য দিবে, তবে যদি ডাক্তার তাকে সহানুভূতি দেখায় তখন সে তার সব কথা খুলে বলবে। এরা নিরিবিলি থাকতে পছন্দ করে, মানুষের সামনে যেতে অপছন্দ বা ভীষণ ভয় পায়। সাইকোসিস দোষের কারণে নিজ পাপ বা অন্যায় কাজের কথা কাউকে তারা বলতে চায় না, এমনকি রাগ, কষ্ট, অপমানের কথাও আপনজনের নিকট বলে না। স্টাফিসেরিয়ার অল্প কিছু মানুষ পাবেন যারা ভীষণ রাগী, খুব খুঁতখুঁতে, খিটখিটে, বিষণ্ণ, সামান্য ব্যাপারে উত্তেজিত হয়, গোপন বা মনের কথা চেপে রাখতে গিয়ে গোপনীয়তা বা সাইকোসিসের সৃষ্টি হয়। তখন সে খিটখিটে, সন্দেহপ্রবণ, বদমেজাজি হয়ে যায়। তুচ্ছ কথায় দোষ ধরে মানুষে, সামান্য শব্দে বিরক্ত হয়, কখনো কখনো ধ্বংসাত্মক হতে পারে, তবে স্টামোনিয়ামের মতো অত বেশি ধ্বংসাত্মক নয়। কিছু শিশু খিটখিটে প্রকৃতির, অত্যন্ত বদমেজাজি হয়, যেমনটা ক্যামোমিলা, সিনা, গ্রাফাইটিস, ম্যাকগার্ভ, স্টাফিসেরিয়া। শিশু সকালে ঘুম থেকে উঠার পর মেজাজ অত্যন্ত খারাপ হয়ে থাকে। রাগ হলে শিশুরা হাতের কাছে যা পায় সেসব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। এই যে হাতের কাছে যা পায় তা ছুঁড়ে ফেলে দেয়, এটা আমরা যেমন স্টাফিসেরিয়া ফার্স্ট গ্রেড, ক্যামোমিলা, সিনা, হাইড্রাস্টিস, ক্রিয়াজোর, টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেড। শিশুরা ভীষণ জেদি, এটা চায় ওটা চায়, কিন্তু সে যা চায় তা দিলেও সে ছুঁড়ে ফেলে দেয়। এই যে এটা চাই ওটা চাই দিলে ছুঁড়ে ফেলে দেয়, এই ক্ষেত্রে আমরা ক্যামোমিলা, সিনা, কপিয়াকে পাই।
জানালা দিয়ে জিনিসপত্র বাইরে ফেলে দেয়, দেখা যাচ্ছে বাবার মোবাইলটা জানলা দিয়ে ফেলে দিয়েছে, জানলাতে টাকা ফেলে দিয়েছে। এই যে জানালা দিয়ে জিনিসপত্র বাইরে ফেলে দেয়, এটা আমরা স্টামোনিয়ামকে পাই সেকেন্ড গ্রেডে, স্টাফিসেগ্রিয়ার সাথে। যার প্রতি রাগ হয় তার গায়ে জিনিসপত্র ছুঁড়ে মারে, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। তাকে আঘাত করতে ইচ্ছা করে, রাগ হলে সে কাছ থেকে তার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে। এই যে রাগ হলে কাছের থেকে জিনিসপত্র ছুঁড়ে মারে, এটা টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডে আছে। আর যার প্রতি রাগ হয় জিনিসপত্র ছুঁড়ে মারে, স্টাফিসেগ্রিয়া, তবে কাছে থেকে নয়, যে কোনো জায়গা থেকে হতে পারে, কিন্তু স্পেসিফিক কাছের থেকে ছুঁড়ে মারা টিউবারকুলিনাম। শিশুর সামনে বাবা মা ঝগড়া করলে মানসিক চাপ সৃষ্টি হয়, ফলে রাগের পর শিশু অসুস্থ হয়ে পড়ে। বাবা মা ঝগড়া দেখেছে, তার মনের মধ্যে রাগ হয়েছে, কষ্ট হয়েছে, পরে সে অসুস্থ হয়ে পড়েছে। অপমান কষ্ট সহ্য করে অনেক বেশি ছাড় দেওয়ার পরেও যখন দেখে কেউ তার আত্মসম্মানে বা মনে আঘাত দিতেই থাকছে, মনের উপর অতিরিক্ত চাপ পড়ে, তখন অনেক সময় সে আর বেশি ধৈর্য ধরতে পারে না, তখন সে তার প্রতিক্রিয়া দেখায়, তখন সে অ্যাকশনে যেতে পারে। অন্যায় সহ্য করা মানুষটি একসময় বদমেজাজি, প্রতিবাদী, স্বাধীনচেতা হয়ে উঠতে পারে। এই যে অন্যায় সহ্য করা মানুষটি মেজাজি, প্রতিবাদী, স্বাধীনচেতা হয়ে যাওয়া, এটি আমরা মেডোরিনামের মধ্যেও পাই ফার্স্ট গ্রেডে। সেকেন্ড গ্রেডে পাই অ্যাসিড ফ্লোর, কস্টিকাম, নাক্সবম, ফসফরাস, প্ল্যাটিনা, স্টাফিসেগ্রিয়া ইত্যাদি। রাগের সময় জিনিসপত্র ছুঁড়ে ফেলে, মনে মনে আঘাত করার ইচ্ছা করে। রোগী বলে আমার একদম রাগ ছিল না, কিন্তু বর্তমানে ঘন ঘন রাগ হয়। সে নিজে বা অন্য কেউ ভুল করলে তখনও তার রাগ হয়, নিজে ভুল করলেও রাগ হয়, অন্য কেউ ভুল করলেও তার রাগ হয়। সেই রাগটার মধ্যে একটা ঘৃণা থাকে, ঘৃণা মিশ্রিত রাগ। জীবনের প্রথম থেকে এদের মনে একটা স্বাধীনচেতা ভাব স্পষ্ট থাকে। এই যে সামান্য তো রাগ বা অপমান হয়, অনেকগুলো ওষুধকে আমরা পেতে পারি, আর্সেনিক, ক্যালকেরিয়া কার্ব, কার্সিনোসিন, কস্টিকাম, ইগনিশিয়া, আইডিয়াম, লাইকোপোডিয়াম, নেট্টামিউ, নাক্সবম, পালসিটিলা, স্টেফিসেগ্রিয়া, টিউবারকুলিনাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু একেবারে সামান্য কথায়, তুচ্ছ কথায় রাগ বা অপমান স্টাফিসেগ্রিয়ার মতো কোনো ওষুধে দেখা যায় না। এত ছোট কথায়, এত সামান্য কথায় রাগ অন্য ওষুধে নাই। কারো উপর রাগ হলে প্রতিশোধ নেওয়ার জন্য মনের মধ্যে ভীষণ জেদ হয়, তবে সে নিজে প্রতিশোধ নেয় না, কিন্তু অন্য কেউ যদি তার পক্ষ থেকে প্রতিশোধ নেয় তবে সে খুশি হয়। যতই রাগ হোক প্রতিশোধে অন্যের মাধ্যমে নিবে, কিন্তু নিজে শত্রু পক্ষ বা অন্য কাউকে সে বুঝতে দিবে না যে সে প্রতিশোধ নিচ্ছে বা নেয়ার চেষ্টা করছে বা নেয়ার ইচ্ছা আছে। সামান্য ব্যাপারে খুব সচেতন থাকে এবং খুব গুরুত্ব দেয়, প্রয়োজনে বেশি বাড়াবাড়ি করে। অল্পেই খুব খুশি হয়, আবার অল্পেই খুব কষ্ট পায়। নিজে বা অন্য কেউ যদি অন্যায় করে, সেজন্য সে অন্যের বা নিজের প্রতি ঘৃণাযুক্ত রাগ হয়। ঘটনার জন্য মনে মনে দুঃখ করে। রাগ অত্যন্ত বেশি, সামান্য কথায় রাগ, অপমান বোধ, কিন্তু রাগের সময় সে প্রকাশ করে না। কেউ সামান্য মানসিক আঘাত বা সামান্য কথায় উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজনা প্রবণতা আছে, কোনো কারণে উত্তেজিত হলে কথা বলার সময় বারবার সে ঢোক গিলে, তখন আর সে কথা বলতে পারে না। স্টাফিসেগ্রিয়ার একটা বড় লক্ষণ, রাগ হয়েছে, কারোর সাথে তর্ক ঝগড়া কোনো কারণে উত্তেজিত হয়েছে, যাই হোক, তখন সে বারবার ঢোক গিলতে থাকে। এই যে রাগের সময় বারবার ঢোক গিলতে থাকে এবং আর কথা তার মুখ দিয়ে বের হয় না, এই একটা লক্ষণকে বিশেষ করেও কিন্তু অনেক সময় স্টাফিসেগ্রিয়াকে মনে আনা যায়। যে রাগ হয়েছে, বলবে আমার রাগ হলে আমি খালি ঢোক গিলতে থাকি, আমার আর কথা বের হয় না। যে সময় রোগী অল্পে রাগ হয় ভয়ানক মূর্তি ধারণ করে, যে সমস্ত রোগীদের অল্পে রাগ হয় ভয়ানক মূর্তি ধারণ করে, তাদের মধ্যে হিপার, ক্যালিকার্ব, নাক্সবম, ক্যালিয়ায়োড, ক্যামোমিলা ইত্যাদি। আমরা যদি কম্পেয়ার করি, তাহলে বিরক্তিকর মেজাজ, রাগ ও স্পর্শকাতরতায় হিপার সালফ, অ্যাসিড-নাইট্রিকের সাথে মিল আছে। হিপার রাগ চাপা দেয় না, অনুতপ্ত হয় না। অ্যাসিড-নাইট্রিক ক্ষমা করতে চায় না, বহুদিন পর্যন্ত রাগ পুষে রাখে এবং প্রতিশোধ নেয়ার ইচ্ছা চলতে থাকে। অসুখী প্রেম, অসুখী প্রেমের মধ্যে আমরা পাই কার্সিনোসিনকে ফার্স্ট গ্রেড, অরামমেট, ইগনেশিয়া, নেট্টাম এবং স্টাফিসেগ্রিয়াকে সেকেন্ড গ্রেড। হস্তমৈথুন করার যে প্রবল প্রবণতা, এক্ষেত্রে আমরা পাই বিউফোরানা, অরিগেনাম, প্ল্যাটিনা, সিপিয়া এবং স্টাফিসেগ্রিয়া। যৌন চাহিদা অত্যন্ত বেশি। অরিগেনাম এইরকম একটা মেডিসিন, এদের যৌন চাহিদা এত বেশি। অনেক আগে আমার কাছে একটা মহিলা পেশেন্ট এসেছিল, সে প্রতিদিন 2-4 জন পুরুষ মানুষকে যেমনি হোক রাজি করে তার সাথে মেলামেশার জন্য, এবং সারাদিনে 2-4 জন মানুষের সাথে না মিশলে তার তৃপ্তি মিটে না। অরিগেনাম তাদের একটা বড় ওষুধ, এবং অরিগেনামেই তার এই স্বভাবজাত দুশ্চরিত্রতা
দূর হয়েছিল। যৌন চাহিদা অত্যন্ত বেশি, ফসফরাসে পায়, প্ল্যাটিনা, স্ট্যাফিসিগ্রিয়া, তিনটা ওষুধই ফার্স্ট গ্রেড। সর্বদা যৌন চিন্তা, বৈধ কিংবা অবৈধ উপায়ে যৌন চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। নারী পুরুষ উভয়ের যৌন চাহিদা এত বেশি যে হস্তমৈথুন বা সহবাস ছাড়া মনে কোনো ভাবনা থাকে না। দিনরাত একটা চিন্তাই তার মাথায়। স্বামী স্ত্রী সবসময় কাছে কাছে থাকতে চায়, কাছে থাকতে ভালোবাসে। এদের চাহিদা এত বেশি যে সবসময় যদি স্বামী এরকম হয় বউর কাছে থাকবে, ও যদি এরকম হয় স্বামীর কাছে থাকবে, মানে কাজ ছাড়া হতে চাইবে না। বউ যদি 5 দিন শ্বশুর বাড়িতে থাকে, সেও 5 দিন শ্বশুর বাড়িতে থাকবে। এরকম কিছু মানুষ মাঝে মাঝে পাই। তাকে নিয়ে নানান কল্পনা করতে ভালো লাগে। স্বামী বা স্ত্রী অসুস্থ, এটি বিবেচনা থাকে না। ধরেন স্বামী খুব স্ট্যাফিসিগ্রিয়ার পেশেন্ট, তার স্ত্রী অসুস্থ, মরে যাচ্ছে, এদিকে তার বিবেচনা নাই। তার চাহিদা তার পূরণ করাই লাগবে। প্রতিদিন প্রতি রাত যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ তার সহবাসের চেষ্টা চলে। মনে মনে কল্পনায় যৌন বিষয়ে উত্তেজিত হয়ে পড়ে। তখন হয়তো হস্তমৈথুন বা অতিরিক্ত সহবাসের ফলে দেখা দিতে পারে তার চিন্তা শক্তি বা স্মৃতিশক্তির দুর্বলতা, শারীরিক বা মানসিক বিভিন্ন সমস্যা। তখন হয়তো বন্ধু বান্ধবকে ভালো লাগে না, মনের মধ্যে চাপা ক্ষোভের জন্ম নেয়, মন উদাসীন হয়, আনন্দহীন হয়, অন্ধকার মনে হয়, জীবনটাকে অন্ধকার মনে হয়, পড়ায় মন বসে না, পড়লে মনে থাকে না, কোনো কাজে ইচ্ছা হয় না, সর্বদা যেন একটা উদাসীন ভাব। এই যে স্ট্যাফিসিগ্রিয়া অত্যন্ত যৌন চাহিদার মানুষেরা অনেক সময় কিছুটা বেহায়া টাইপের হয়। বউ যেখানে যাবে, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি, বোনের বাড়ি গেলে বোনের বাড়ি, যেখানে যাবে সেখানে সে যাবে, নির্লজ্জ বেহায়ার মতো হয়ে যায়। কিন্তু প্রকাশ না করলেও সবাই তার টের পায়, বুঝতে পারে। এই জায়গায় সে একটু ব্যয়াপনা করে। রাতে যৌন উত্তেজনা অত্যন্ত বেশি, লজ্জার কারণে সুনাম রক্ষার জন্য যৌন চাহিদাকে চেপে রাখে। যৌন বিষয় নিয়ে ভাবে, যৌন আকাঙ্ক্ষা, হস্তমৈথুনের প্রবল ইচ্ছা, মহিলাদের দিকে কুদৃষ্টিতে তাকাতে পারে না। তাই যৌন চাহিদাকে চেপে রাখা কিংবা হস্তমৈথুন বা সহবাসের মাধ্যমে এটি পূরণ করতে চায়। কেউ আবার সমকামিতায় জড়িয়ে পড়ে। সমকামিতার এটি ফার্স্ট গ্রেডের একটি ওষুধ। এটি একটি সমকামিতার স্ট্যাফিসিগ্রিয়ার ফার্স্ট গ্রেডের একটা লক্ষণ। স্ট্যাফিসিগ্রিয়ার চেয়ে বেশি দুশ্চরিত্র মানুষ খুব কম পাওয়া যায়। যদিও অন্য একজন পণ্ডিত বলছে সবচেয়ে দুশ্চরিত্র ওষুধের মধ্যে লাইকোপোডিয়াম। আর একজন মনীষী বলছেন যে স্ট্যাফিসিগ্রিয়ার চেয়ে বেশি দুশ্চরিত্র মানুষ খুব কম পাওয়া যায়। দেখ, দুশ্চরিত্র দুটা ওষুধ কি যদি আমরা ধরি, তার মধ্যে লাইকো স্ট্যাফিসিগ্রিয়াকে আমরা ধরতে পারি, আরো অনেক ওষুধ আছে। আমি একবার একটা পেশেন্ট পেয়েছিলাম, উচ্চশিক্ষিত মানুষ, একজন ভালো হোমিওপ্যাথ, একটা ভালো পজিশনে ছিল। তিনি একদিন তার গোপন কথা আমাকে বলছিলেন যে আমার যৌন চাহিদা এত বেশি যে যদি আমি একটা সুন্দর গরুও দেখি তাও আমার মনে হয় যে ওটার সাথে মেলামেশা করবো। যদিও তা আশা করে নাই, কিন্তু এইরকম বাজে চিন্তা তার মাথায় আসতো। তো সেই পেশেন্টের ইতিহাস নিয়ে পাওয়া গেল সে অ্যাসিড ফ্লোরের রোগী। তো অ্যাসিড ফ্লোর আমি তাকে দেওয়ার পরে সে কিছুদিন পর আমাকে ফোন করলো, ডাক্তারবাবু এই ওষুধটা তো আমি কোনোদিন ভাবিনি, এটা এত দারুণ কাজ করলো আমার। তো যাই হোক, কিছু কিছু ওষুধ আছে ভালো করে বুঝে দিতে পারলে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় এড়িয়ে যাওয়া যায়। গুরুত্বপূর্ণ বিপদ আপদ থেকে, দুশ্চরিত্র থেকে তাকে সরিয়ে আনা যায়। তো যাই হোক, রাগ ও যৌন উত্তেজনার বড় ওষুধ হিসাবে স্ট্যাফিসিগ্রিয়া সবার উপরে, তারপরে হয়তো হাইসেমাস, তারপরে ল্যাকিসিস, তারপরে ফসফরাস, সিপিআই, টেরিনটলের অবস্থান। অতিরিক্ত যৌন উত্তেজনা এবং যৌন চিন্তা অনেকগুলো ওষুধ আমরা পাই, হাইসেমাস, ল্যাকিসিস, মেডোরিনাম, অরিগেনাম, ফসফরাস, প্ল্যাটিনা, স্ট্যাফিসিগ্রিয়া, থুজা ইত্যাদি। অতিরিক্ত রাগ সহ অতিরিক্ত যৌন চাহিদা, সেই ক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম, নাক্সভোম, সিপিআই এবং স্ট্যাফিসিগ্রিয়াকে ফার্স্ট গ্রেডে পাই। নিজের গোপন কথা ঢেকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, এই যে সাইকোটিক টেন্ডেন্সি, সব সময় অনুমান করে তার গোপনীয়তা বা দুর্বলতা অন্যরা জেনে যাবে, যেটা মেডোরিনামের মধ্যে আমরা পাই। কঠিন তিরস্কার করলে, অন্যায়ভাবে অপরাধী সাব্যস্ত করলে মনে মনে রাগে ফেটে পড়ে। সে কথা দীর্ঘ সময় ঘুরে ঘুরে মনে আসে। তখন মনে প্রতিহিংসা হয়, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগে। নিজ বাড়ির প্রতি টান, ফলে অন্যের বাড়িতে থাকতে ভালো লাগে না। কোথাও বেড়াতে গেলে তার থাকতে ইচ্ছা করে না। নিজের বাড়ির প্রতি খুব টান, কখন বাড়ি যাব, নিজের বাড়িটা কখন যাব, এইরকম টান আমরা অ্যাসিড ফস, ক্যাপসিকাম, কার্বাইনিভেলিস, ইগনিশিয়া, মার্কসল ইত্যাদি ফার্স্ট গ্রেডে পাই। আরো অনেকগুলো ওষুধ আছে। কিছু পছন্দ হলে চুরি করে নিতে পারে, এমন টেন্ডেন্সি আমরা স্ট্যাফিসিগ্রিয়ার মধ্যে পাই। এই যে চুরি করার প্রবণতা, এটা বেলেডোনা, ওপিয়াম ফার্স্ট গ্রেড, নাক্সভোম, পালসিটিলা, স্ট্যাফিসিগ্রিয়া, সালফার, টেরিনটোলা, থুজা ইত্যাদি সেকেন্ড গ্রেড, বলছেন ডাক্তার মার্ফি। জিজ্ঞাসাবাদের সময় অনেক সময় এরা কান্না করে, একা একা কথা বলে স্ট্যাফিসিগ্রিয়া, অ্যান্টিপটাট, অরামমেট, হাইসেমাস, কেলিভাই, মার্কসল। একা একা উচ্চ স্বরে কথা বলে স্ট্যাফিসিগ্রিয়া ফার্স্ট গ্রেড। কম কথা বলা মানুষের মধ্যে আর্নিকা, অ্যাসিড ফস,
আরামমেড, ব্রায়োনিয়া, কার্বাইনেমালিস, কস্টিকাম, কোকলাস ইত্যাদি ইত্যাদি ওষুধের মধ্যে স্টাফিসেগ্রিয়া। মনে প্রতিক্রিয়ার কুফল শরীরে দেখা যায়, মনে যে প্রতিক্রিয়া হয় তার কুফল শরীরে দেখা যায়। বাড়ির বাইরে কারো দ্বারা হয়তো অপমানিত হয়েছে, মনে কষ্ট পেতে থাকে, কিন্তু মান সম্মানের ভয়ে প্রতিবাদ করে না, গালাগাল দেয় না, ভাবতে থাকে প্রতিবাদ করা উচিত ছিল। বাড়িতে এসে মনে কষ্ট, দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে, মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে থাকে, ঘুমাতে পারে না, কথা বলা বন্ধ হয়ে যায়, শেষে মাথা ব্যথা হয়, অজ্ঞান হয়, খিঁচুনি হয়, হৃৎপিণ্ড বা সারা শরীরে যন্ত্রণা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, অন্ডকোষে প্রদাহ হতে পারে, প্যারালাইসিস হয়ে যেতে পারে। অর্থাৎ রাগের থেকে এতগুলো অসুখের যে কোনোটাই হয়ে যেতে পারে। কষ্ট চেপে রাখার কারণে অনেক সময় মারাত্মক অসুখ, এমনকি ক্যান্সারেও আক্রান্ত হতে পারে। তাহলে কষ্ট চেপে রেখে আমরা যে মনের কথা জিজ্ঞাসা করি, অনেকে হাসে, মনের কথা দিয়ে কি হবে, ক্যান্সার চিকিৎসা করতে এসে আপনি মনে কষ্টের কথা জিজ্ঞেস করেন কেন? মনের কষ্ট চেপে রাখার কারণে ক্যান্সার হতে পারে, স্ট্যাফিসেগ্রিয়া তাদের একটা ওষুধ। মনোকষ্ট বা ঘৃণাযুক্ত রোগের পর পেটে খিল ধরা বা কামড়ানি ব্যথা, সেই ক্ষেত্রে এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। বাড়ির মধ্যে কারো দ্বারা অপমানিত হলে সেই স্থান ত্যাগ করে অন্য ঘরে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। ঘৃণা মিশ্রিত রাগ বা মনোকষ্ট থেকে রোগ, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার কারণে শরীর বা হাত পা কাঁপতে থাকে, কথা বন্ধ হয়ে যায়। এরা রাগের সময় ওই যে নিজেকে কন্ট্রোল করে, প্রতিবাদ করে না, ঝগড়া করে না, ফলে হয় কি, হাত পা কাঁপতে থাকে, কথা বন্ধ হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। রাগ হলে চোখ মুখ নীল হয়ে যায়। এই যে রাগ হলে চোখ মুখ নীল হয়ে যায়, এটা নেট্টামিউরের ক্ষেত্রেও হয়, রাগ হলে চোখ মুখ নীল হয়ে যায়। তবে মুখমন্ডল যদি রাগ লাল হয়ে যায় রাগের সময়, মেলেডোনা, নাক্সবোম, ক্যামোমিলা, তিনটা ওষুধে আমরা প্রাধান্য দিতে পারি। রাগের পর যদি পক্ষাঘাত হতে পারে, সেই ক্ষেত্রে আমরা স্ট্যাফিসেগ্রিয়ার কথা ভাবতে পারি। রাগ, অপমান, ঘৃণা বা কষ্ট মনের মধ্যে চেপে রেখে কিংবা মনের মধ্যে এইসব চেপে রাখার ফলে যে অসুস্থতায় বেশ কিছু ওষুধ আছে, তার মধ্যে অ্যানাকার্ডিয়াম, কার্সিনোসিন, কস্টিকাম, কলোসিন, লাইকো ইত্যাদি। কেউ তাকে প্রত্যাখ্যান করেছে, যে কারণে তার মানসিক শারীরিক অসুস্থতা হয়ে গেছে, এরকম ক্ষেত্রে আমরা অ্যাসিড ফস, অরামমেট, কস্টিকাম, হাইসিমাস, ইগনেসিয়া, লাইকোপোডিয়াম, নেট্টামিউর, পালসিটিলা, প্ল্যাটিনা ইত্যাদিকে মনে করতে পারি। প্রেমে ব্যর্থ হয়ে যদি অসুস্থ হয়, সেই ক্ষেত্রে আমরা অরাম, অ্যাসিড ফস, হাইসিমাস, ইগনেসিয়া, নেট্টাম, পালস, স্ট্যাফিসেগ্রিয়া সবগুলোই ফার্স্ট গ্রেড। আমরা স্ট্যাফিসেগ্রিয়ার ভয়টাকে একটু দেখে আসতে পারি। অপমান হওয়ার ভয়, মনে আঘাত পাওয়ার ভয়, খুন হওয়ার ভয়, এমনকি নিজের ছায়া দেখলেও ভয় পায়। অরামমেটের মতো উঁচু স্থানে গেলে ভয় পায়, পড়ে যাওয়ার ভয়, অর্থনৈতিক ক্ষতির ভয়, প্রচন্ড রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না এমন ভয়ও হয়, যে কারণে এরা ঝগড়া থেকে দূরে থাকে। নবীন স্যার বলছিলেন সম্ভব হলে ফিজিক্যাল জেনারেশন নিয়ে একটু আলোচনা করতে। আমরা দেখে আসি ক্ষুধা, অত্যন্ত ক্ষুধা। পেট যখন খাবারে পরিপূর্ণ থাকে তখন তার প্রচন্ড ক্ষুধা, এটা একটি অদ্ভুত লক্ষণ যে পেট পরিপূর্ণ তখন তার ক্ষুধা। নিদ্রা, অত্যন্ত হাই উঠে, চোখ দিয়ে জল পড়ে, হাত পা মোড়ামুড়ি করে, দিনে ঘুম ঘুম ভাব, কিন্তু রাতের বেলা অনিদ্রা। নিদ্রা অবস্থায় বসবাস করতে থাকে। শিশুর অস্থির নিদ্রা, ভয়ের স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। নিদ্রা খুব কম রাতে, মোটেই ঘুম আসে না। নিদ্রা খুব কম রাতে, মোটেই ঘুম আসে না, যে কারণে বিছানায় ছটফট করে। নিদ্রাহীনতা, সারাদিন ঘুম ঘুম ভাব আর সারা রাত অনিদ্রা, এবং সর্বাঙ্গে কামড়ানি ব্যথা। যদি কোনো পেশেন্ট বলে যে আমার শরীরে খুব কামড়ানি ব্যথা, দিনে খুব ঘুম ঘুম ভাব, কিন্তু রাতে একদম অনিদ্রা, তাহলে আমরা স্ট্যাফিসেগ্রিয়াকে মনে রাখতে পারি এই তিনটা লক্ষণের উপর ভিত্তি করেও। স্বপ্ন, প্রচুর আনন্দ উত্তেজনা স্বপ্ন দেখে। জীবজন্তু, মারামারি, দৈনিক কাজকর্ম যেগুলো করে সেগুলো স্বপ্ন। ভয়ের স্বপ্ন, উলঙ্গতা স্বপ্ন, নিজের দুর্ভাগ্যের স্বপ্ন দেখে। ইচ্ছা, পছন্দ, রুটি তরকারির পাতলা ঝোল, চিনি, ভাত, মদের প্রতি বিশেষ চাহিদা, ধূমপান পছন্দ। ধূমপান বলতে তামাক আর কি, তামাক পছন্দ। বেশি গরমে থাকতে ইচ্ছা করে, ঘন্টার পর ঘন্টা আগুনের কাছে বসে থাকে, কারণ তাতে তার শীত লাগে, যে কারণে আগুন পোহাতে খুব ভালো লাগে তার। অনিচ্ছার মধ্যে দুধ এবং পানি পানে বিতৃষ্ণা, এরা পানি পান করতে চায় না এবং দুধ পান করতে চায় না, এই দুটোই ফার্স্ট গ্রেড। পানি পানে বিতৃষ্ণার মধ্যে আছে হাইসেমাস, নাক্সবম, স্ট্যাফিসেগ্রিয়া, স্ট্যামোনিয়াম, ফার্স্ট গ্রেড। ঠান্ডা খেতে চায় না, ঠান্ডায় থাকতে অনিচ্ছা। তুলনা যদি আমরা করি, পালসের সাথে, পালস শান্তশিষ্ট, সহজে কান্না করে, মিষ্টি চর্বি অপছন্দ,
শাইলিশার মানুষেরা শান্ত নত জানু, তবে দুধ চর্বি অপছন্দ। নেটটাম কার্বের মানুষেরা শান্ত, সহযোগিতা পূর্ণ মনোভাব, দুধ চর্বি অপছন্দ। স্টাফিসেগ্রার মানুষেরা শান্ত বা মেজাজি দুটোই হতে পারে, এভারেজে বেশিরভাগ শান্ত। এদের দুধ, রুটি, মদ, ধূমপান পছন্দ এবং ঠান্ডা খাবার অপছন্দ। স্টাফিসেগ্রা রোগীকে যা নিষেধ করতে হয় অনেক ক্ষেত্রে রুটি কিংবা মাংস, বা রুটি ও মাংস, এই দুটো খাবার অনেক ক্ষেত্রে নিষেধ করার প্রয়োজন পড়ে, কারণ এই দুটো খাবার তার অনেক সময় রোগ বাড়ায় কিংবা কাজে ব্যাঘাত সৃষ্টি করে। রোগ বাড়ে কিসে? মাঝরাতের পরে অধিকাংশ রোগ লক্ষণ বাড়ে, রাতে কিংবা বর্ষায় ব্যথা বাড়ে, ধূমপানে কাশি বাড়ে, আর আহারের পর শ্বাসকষ্ট বাড়ে। দুধ এবং মাংস খেলে রোগ বাড়ে। ওই যে মাংসের কথা বলছিলাম, এই কারণেই যে অনেক সময় মাংস খেলে রোগ বাড়ে। আবার বিশেষ করে গরুর মাংসে রোগ বাড়ে। উপশম: সকালে নাস্তা খেলে, শুইলে, বিশ্রামে এবং উত্তাপের রোগ লক্ষণ উপশম হয় বা আরাম হয়। কিছু অদ্ভুত লক্ষণ দেখে আসি। পাকস্থলী এবং পেট নিচের দিকে ঝুলে পড়েছে বা ঢিলা হয়ে গেছে, এমন একটা অনুভূতি এর, অথচ তার কিছুই হয়নি। ডাক্তার ন্যাশ: যখন দ্রুত গতিতে হাঁটে তখন তার মনে হয় পিছনে কেউ তাকে অনুসরণ করছে, এতে তার মনে হয় ভয় এবং উদ্বেগ সৃষ্টি হয়। এটা বলছেন ডাক্তার হিউজেস। শরীরের উপর যেন পোকা হাঁটছে এমন অনুভূতি। স্ত্রীলোকদের জননেন্দ্রিয়ের বাইরে পোকা হাঁটার মতো অনুভূতি। এই ক্ষেত্রে আমরা আরো কটা ওষুধ পাই, কফিয়া, প্ল্যাটিনা, পেট্রোলিয়াম, অ্যাপিস, ট্যারেন্টুলা। পেশেন্টরা বলে, স্ত্রী পেশেন্টরা বলে আমার জননেন্দ্রিয়ের বাইরে যেন পোকা হাঁটছে, এরকম অনুভূতি। কোনো কিছুতে পোশাক আটকে গেলে এরা পোশাকটা ছুটানোর চেষ্টা না করে টেনে ছিঁড়ে ফেলে, নাগভমের মতো। মনোকষ্টের পরে পেট ব্যথা। রাগের কারণে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ডাক্তার কেট। আবেগ বা শোক দমন বা চাপা পড়ার কারণে সোরিয়াসিস জাতীয় উদ্বেগ সৃষ্টি হয়। দেখেন, কখনো আবেগ বা শোক দমন করলে সোরিয়াসিসের মতো একটা মারাত্মক চর্মরোগ হতে পারে, এটি ফার্স্ট গ্রেডের লক্ষণ। আমি এখানে অদ্ভুত এবং আনকমন দুটো মিলিয়ে বলছি আর কি। রাগ হলে মুখমণ্ডল নীল হয়ে যায়। শিশুরা ঘুম থেকে জাগার পর পালিয়ে যেতে চায়। উত্তেজিত হয়ে কথা বলার সময় বারবার ঢোক গিলতে থাকে। রাগের পর অন্যায়ভাবে তাকে অভিযুক্ত করা হলে তার খিঁচুনি হতে পারে, খিঁচুনি হয়। সামান্য দমকা বাতাসে দুটি পা মাটি থেকে উঠে গেল এমন অনুভব হয়, ফলে চিত হয়ে পড়ে যায়। সামান্য দমকা বাতাস বইছে, সে মনে করে আমার পা বোধহয় মাটি থেকে উঠে গেছে, এরপরে দেখা যাচ্ছে দুম করে চিৎপাটাঙ্গে পড়ে গেছে। পড়ার সময় মনে হয় অক্ষরগুলো একসাথে জড়িয়ে যাচ্ছে, একটার সাথে আরেকটা যেন লেপটে যাচ্ছে। এই যে যখন লেখাপড়া করে, পড়ার সময় মনে হয় যে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর জড়িয়ে যাচ্ছে। এটা ক্যানাবিস ইন্ডিকা, নেট্টাম, মিউরুটা, সাইলিসে, স্টামোনিয়ামের মধ্যে পাই, এগুলো সবগুলো ফার্স্ট গ্রেড। অনুভূতি: মনে হয় কপালের মাঝখানে গোল একটা বল আছে, তবে মাথার পিছন দিক ফাঁকা, এমন অনুভূতি। এদের দাঁত পরিষ্কার করলেই কাশি হয়, মাংস খেলেই কাশি হয়, সহবাস কিংবা হস্তমোচনের পরে শ্বাসকষ্ট হয়। বিশেষ করে স্বামী স্ত্রী মেলামেশা করছে, যখন শেষ পর্বে এসে যায়, শেষ দিকে মেলামেশা, তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। স্পেসিফিক ভাবে যদি বলি, তাহলে সহবাসের শেষ দিকে এসে শ্বাসকষ্ট হয়। যদি ভুল না বলি, যদিও মানে মেমোরি থেকে বললাম কথাটা, সারাদিন ঘুম ঘুম ভাব, সারা রাত অনিদ্রা এবং সর্বাঙ্গে কামড়াতে থাকে। জ্বরে আক্রান্ত হওয়ার কয়েকদিন পূর্ব থেকে সাংঘাতিক ক্ষুধা, এরপরে জ্বর। জ্বর ছাড়ার পর পুনরায় জ্বর আসার পূর্ব পর্যন্ত সাংঘাতিক ক্ষুধা। অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাসের পর অন্ডকোষে যৌনোত্তেজনাকর চুলকানি। শ্রবণ শক্তি ক্ষীণ হওয়ার সাথে টনসিল ফুলে যায়। ঠান্ডা লাগলে কিডনিতে সূচ ফোটানো ব্যথা হয়। চুলকানি থেকে হস্তমৈথুনের ইচ্ছা জাগে। আহার করলে ঘুম পায়। যখন খাদ্য পেট পরিপূর্ণ থাকে তখন প্রচুর ক্ষুধা লাগে। ঢোক গিলার সময় কানে, বিশেষত বাম কানে ফুটা করার মতো ব্যথা হয়। দাঁতের ব্যথা বড়ই অদ্ভুত। খাদ্য পানীয় জিহ্বার সামান্য স্পর্শে দাঁত ব্যথা করে, অথচ যখন খাবার চাবাতে থাকে তখন আর ব্যথা করে না। তাহলে সামান্য স্পর্শে দাঁত ব্যথা, কিন্তু খাবার যখন চাবাচ্ছে তখন ব্যথা নাই। প্রস্রাব না করা অবস্থায় প্রস্রাব নালীতে জ্বালা করে, কিন্তু প্রস্রাব করার সময় কোনো জ্বালা থাকে না, বলছেন ডাক্তার ন্যাশ। তাহলে এগুলো কিছু আনকমন, কিছু পিকুলিয়ার লক্ষণ আমরা শুনলাম। দ্বিতীয় দিন আমরা রোগ লক্ষণ এবং মনীষীদের এই ওষুধের উপর
বিশেষ বক্তব্য, মতামত, অভিজ্ঞতা কি আছে তা আলোচনা হবে। একদিনে আলোচনা করলে বেশ লম্বা হয়ে যায়, বিরক্তি এসে পড়ে। তো আমাদের নবীন স্যার বলছিলেন এটা দুদিনে করা যায় কিনা। আমার মনে হয় সিংহভাগ হয়ে গেছে, খানিকটা রয়ে গেছে। এটা আমরা দ্বিতীয় দিন আর একটা পর্ব করতে পারি কিনা যদি বলেন আর কি। আর যদি বলেন আজকে শেষ করতে হবে, অত মনে হয় রোগ লক্ষণ আর লাগে না। মানে ওই যা বলছি এতটুকুর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণ মনে রাখলে যে কোনো রোগে ওষুধটাকে নির্বাচন করা যায়। তো যারা পরে জয়েন করেছে তাদের জন্য আমি আবার একটু রিপিট করি শুরুর দিকটায়, যেটুকু জানলে আমরা পুরো ওষুধটাকে জানা হয়ে যায়। একটা শব্দ অত্যন্ত, এরা অত্যন্ত ভদ্র এবং মার্জিত আচরণ, অত্যন্ত যৌন ক্রিয়ার ফলে অত্যন্ত নার্ভাস, দুর্বলতা, স্মরণশক্তির দুর্বলতা সহ যে কোনো ধরনের রোগ হতে পারে। এদের যৌন চাহিদা এত বেশি যে সারাক্ষণ যৌন চিন্তাই তাদের মাথায় কাজ করে। এরা অত্যন্ত আবেগপ্রবণ, অত্যন্ত বিরক্তি সহ ঘৃণা মিশ্রিত রাগের কারণে নানান ধরনের রোগ হতে পারে। কারো উপর রাগ বা ঘৃণা হয়েছে তখন তার যে কোনো ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। এরা সামান্য কথায়, সামান্য কারণে অপমান বোধ করে। এরা অত্যন্ত চাপা স্বভাবের, যে কারণে কেউ তাকে অপমান করলে, কেউ তাকে বেইজ্জত করলে সে তার তর্ক না করে, প্রতিবাদ না করে মনে মনে কষ্ট পেতে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে। অত্যন্ত রাগ এবং অত্যন্ত যৌন চাহিদা এই ওষুধের একেবারে যেন মানিক জোড় লক্ষণ। জীবনে প্রথম সহবাসের পর, অর্থাৎ নতুন বিবাহিত মানুষদের মেলামেশার পরে প্রস্রাবে ভীষণ জ্বালা। স্ট্যাফিসেগ্রিয়ার দাঁত খুব নষ্ট হওয়ার প্রবণতা আমরা দেখি, দাঁত কালো হয়ে যায়, দাঁত ফুটা হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমার দুটো কথা আছে, আমি বলছি পরে। আর চোখের পাতায় খুব ঘন ঘন আঞ্জনি হয়। নিঃসন্দেহে লক্ষণ সাদৃশ্যে ওষুধ দেবেন, কিন্তু অনেক মনীষীর বইয়ে দেখবেন কিছু ওষুধকে স্পেসিফিক ভাবে লেখা আছে এই ওষুধটি এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে বা ব্যর্থ হয় না। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি স্ট্যাফিসেগ্রিয়াকে দেখেছি। স্ট্যাফিসেগ্রিয়া চোখের আঞ্জিনায় কখনো ব্যর্থ হয় না। আপনি শতকরা 1-2টা রোগী ব্যর্থতার তালিকায় পাবেন না, সে চোখের যে পাতায় হোক। যদিও লেখা আছে ওই ওপর পাতায় অমুক, নিচের পাতায় অমুক, ডান চোখে অমুক, বাম চোখে অমুক, আমার আলাদা আলাদা নোট করা আছে, কিন্তু আমি দেখেছি যে কোনো চোখের যে কোনো পাতায় স্ট্যাফিসেগ্রিয়া অসাধারণ অসাধারণ কাজ করে। আর দাঁতের ব্যথায় যদি কোনো পেশেন্ট বলে যে ঠান্ডা বাতাস একটু হা করলে, ঠান্ডা বাতাস ঢুকলে, ঠান্ডা পানি মুখে নিলেই জান ব্যথা, মানে জান বের হয়ে যায়, এত ব্যথা। এই ঠান্ডা পানি কিংবা ঠান্ডা বাতাস লাগলে দাঁত ব্যথা বাড়ে, এইরকম কোন পেশেন্টের স্ট্যাফিসেগ্রিয়া আমি আমার এই প্র্যাকটিস লাইফে কখনো ফেল হয়নি। আমি দুটো জায়গায় এই স্ট্যাফিসেগ্রিয়ার অসাধারণ দখলদারিত্ব দেখেছি, যে চোখের পাতায় আঞ্জিনায় সে কখনো ব্যর্থ হয় না। দাঁতের ব্যথায় যদি ঠান্ডা বাতাস, খালি কথা বললে, হা করলে যে বাতাসটা ঢুকে, তাতেও দাঁত ব্যথা করে। এবং ঠান্ডা পানি তো নিতেই পারে না, দাঁত যদি খালি কালো থাকে, ব্যাস স্ট্যাফিসেগ্রিয়া। এখন আপনি মানসিক লক্ষণ তো নিঃসন্দেহে মেলাবেন। তা আপনারা সবাই ভালো থাকবেন। আলোচনায় কোথাও যদি ত্রুটি বিচ্যুতি হয়, আমি সম্ভবত আমাদের ডাক্তার নীলকমল স্যারকে দেখেছি, পার্থপ্রদীপ স্যারকে দেখেছি, এরকম আমাদের গিরিধারী স্যারকে দেখেছি, এরকম আরো অনেক সিনিয়র স্যারকে। আমি সবাইকে দেখার সুযোগ পাইনি, যেহেতু আমি মোবাইলের দিকে চোখ ছিল না। তো যারা আমার এখানে সিনিয়র, আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ অনেক পণ্ডিত মানুষ আছেন, যাদের সামনে আমি সাহস করে কিছু বললাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার কাছে নীলকমল স্যার, গিরিধারী স্যার, পার্থপ্রতিম স্যার, এরকম আরো যারা আছেন, তারা সবাই পূজনীয় ব্যক্তি, সবাই আমার গুরুজন, এবং সবার কাছে আমি ঋণী। সবার কাছ থেকে অনেক সময় অনেক কিছু আলোচনায় এসে শিখেছি। নীলকমল স্যারের অনেকগুলো বই তো আমার ঘরে আছে। হ্যাঁ, ডক্টর নবীন রায়কে ওপরেই দেখতে পাচ্ছি, আব্দুল হাফিজ, ডক্টর আব্দুল হাফিজ, ডক্টর আব্দুল খালেক, ডক্টর আব্দুল মজিদ, আব্দুল্লাহ রাব্বি, আখতারুল ইসলাম, আখতারুজ্জামান, আলমগীর হোসেন, আলী নূর, আমিনা খাতুন, আনন্দ সেন, অঞ্জন সরকার, আরিফ মাওলা, অরুণ সামন্ত, আসমাউল, ডক্টর আতিক, ডক্টর আয়েশা মল্লিক, ডক্টর বিকাশ রায়, ডক্টর
বৃষভানু সর্দার বোধহয় না, বৃষভানু সরকার, ডক্টর দিলরুবা, ডক্টর দীপঙ্কর, ডক্টর রাজা, ডক্টর আশরাফুল ইসলাম, ডক্টর বি সরকার, ডক্টর গোপাল চন্দ্র, ডক্টর কামাল দেব, ডক্টর শামীম, ডক্টর মিজানুর রহমান, ডক্টর রিঙ্কু মল্লিক, ডক্টর সুব্রত দে, ডক্টর ইয়াসিন আলী, ডক্টর দুলাল, ডক্টর ফাতেমা, ডক্টর গিরিধারী স্যার, ডক্টর জি এম ইমরান, ডক্টর গোপাল মজুমদার, ডক্টর হক মাইনুল, ডক্টর হাসান আলী, হাসনা বেগম, ডক্টর হেদায়েত, ডক্টর হেলেনা, ডক্টর হিতাংশু দাস, ডক্টর হোসনে আরা, ডক্টর হোকা, ডক্টর ইসমাইল হোসেন, ডক্টর জয়ন্ত বিশ্বাস, ডক্টর কুশকলি, মাহবুব রহমান, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আখতার হুসাইন, ডক্টর নিয়ামতুল্লাহ মুর্শিদাবাদ, মোহাম্মদ রফিক, ডক্টর রিমন, ডক্টর ইয়াসিন, ডক্টর ইয়াসিন আরাফাত, ডক্টর জুবায়ের, ডক্টর শামিন খান, ডক্টর আক্কাশ হুসাইন, ডক্টর রাকিব হুসাইন, ডক্টর জয়েশ আলী, ডক্টর মেহরুন মিলি, ডক্টর নাজিম উদ্দিন, ডক্টর নিতাই সাহা, ডক্টর নিহার বিশ্বাস, নিহাত নওরিন, ডক্টর প্রিয়া ইসলাম, ডক্টর কারি রিজাউল, ডক্টর রঞ্জন চন্দ্র, ডক্টর রবিউল ইসলাম, ডক্টর রতন আচার্য, ডক্টর রূপা দালাল, ডক্টর এস এম শামসুর রহমান, ডক্টর শাহিন বিদ্যা, ডক্টর সঞ্জয় রা, ডক্টর সন্তু ভট্টাচার্য, ডক্টর সেলিম রেজা, ডক্টর শাহানুর ইসলাম, ডক্টর সিপ্রা দেবনা, ডক্টর আব্দুল সালাম, ডক্টর আব্দুল সালাম সম্ভবত বর্ধমান, ডক্টর এস কে তপন, ডক্টর সুব্রত দাস, ডক্টর সুকান্ত দে, ডক্টর সুকান্ত মজুমদার, সুপ্রিয়া চৌধুরী, শর্মা বেগম, ডক্টর সুশীল ঘোষ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার অভিনন্দন রইল। আমি আসলে প্রস্তুত ছিলাম না আজকের আলোচনার জন্য, নবীন স্যার চাপাচাপিতে এসে পড়ছি আর কি। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আজকের আলোচক স্যার ডক্টর মোহাম্মদ আশরাফুল হক স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আনুষ্ঠানিকভাবে এখানে শেষ করছি।